ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী আমার জন্মভূমি। সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। তোমরা নিশ্চয়ই গানটি উপভোগ করলে এবং তোমাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ। এবং শুরুতেই আমরা যে সুন্দর মমত্ববোধ, দেশাত্মবোধ এবং দেশপ্রেমের জাগ্রত হয়ে একটি গান শুনে শুরু করলাম। নিশ্চয়ই আমাদের ক্লাসের পরবর্তীতে এই গানের প্রতিফলন তোমরা দেখতে পাবে। অর্থাৎ তোমরা এতক্ষণ হয়তো বুঝতে পেরেছো যে আমরা এই সুন্দর সকালটি, এত সুন্দর একটি গান শুনে কেন শুরু করলাম, আমাদের ক্লাসটি কেন শুরু করলাম। এর মধ্যে আমি বলে দিই, তোমাদের সাথে আমি বরাবরের মতোই আছি পৌরনীতি ও সুশাসন নিয়ে। পৌরনীতি ও সুশাসনের আমি 10ম অধ্যায় পড়াচ্ছি এবং 10ম অধ্যায়ের আমি আজকে ক্লাস নিচ্ছি। আমরা দেখি কি আছে আজকে আমাদের এই ক্লাসটি। যেভাবে আমরা সাজিয়েছি, অর্থাৎ সম্পূর্ণ ক্লাসটি আমরা যেভাবে শেষ করতে চাই সেটি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি প্রথমেই চেষ্টা করি, আমরা গত ক্লাসের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তারপরে আজকের ক্লাসের আমাদের নতুন যে বিষয়টি নিয়ে আমরা শিখবো সেটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদের সাথে শেয়ার করব। এবং গত ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে আমাদের যে ইভ্যালুয়েশন থাকবে বা কিছু প্রশ্ন থাকবে, বা আজকের ক্লাসে আমি যেটা দিয়ে শুরু করলাম বা সামনে যেটি তোমাদের সাথে আলোচনা করব সেটি নিয়ে তার উপর একটা আমাদের ইভ্যালুয়েশন থাকবে। তোমাদের বরাবরের মতো আমি হোমওয়ার্ক দেই এবং লাস্টে একদম শেষে আমরা কিছু কথা বলে আমাদের ক্লাসটি শেষ করব। তাহলে আমরা প্রথমেই দেখি যে আজকের আমাদের এই ক্লাসের লার্নিং আউটকামগুলো কি, অর্থাৎ আজকের ক্লাস থেকে কি এক্সপেকটেশন আছে সেটি আমরা একটু দেখার চেষ্টা করি। আজকের ক্লাস শেষে আমরা যেটি চেষ্টা করব, আমাদের শিক্ষার্থীরা হয়তো জাতীয়তার উপাদানগুলো ব্যাখ্যা করতে পারবে এবং দেশপ্রেমের ধারণা ব্যাখ্যা করতে পারবে। এই দুটি বিষয় নিয়ে আমাদের আজকের লার্নিং আউটকাম এবং এটি দেখব। তাহলে প্রথমে আমরা দেখি যে গত ক্লাসগুলোয় আমাদের কি ছিল, অর্থাৎ 10ম অধ্যায়ের প্রথম ক্লাসটি কি ছিল সেটা যদি আমরা একটু দেখি। এবং গত ক্লাস থেকে আমাদের বলছি 10ম অধ্যায়টি একেবারেই আমাদের একটি তুলনামূলকভাবে ছোট একটি চ্যাপ্টার, সেজন্য আমরা মজা করে বিভিন্ন শিক্ষণফল বিভিন্ন মাধ্যমে আমরা অর্জন করার চেষ্টা করছি। তাহলে গত ক্লাসটা আমরা একটু দেখি এবং মাঝে মাঝে তোমাদের কাছে প্রশ্ন করবো এবং সেই প্রশ্নটি তোমাদের কমেন্টসে আমরা দেখব। প্রথমে আমরা বলি যে আমাদের এই অধ্যায়ের শিরোনাম ছিল দেশপ্রেম ও জাতীয়তা। এটি আমরা বরাবরই বলছি 10ম অধ্যায় এবং তোমাদের যে রিভাইজড একটি সিলেবাস আছে সেখানেও আমাদের এই চ্যাপ্টারটি আছে এবং সেখানে যে মূল বিষয়টি ছিল সেটি মূলত আমরা জাতি এবং জাতীয়তা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি। অর্থাৎ এই যে দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টাকে আমরা শেয়ার করছি আমাদের ভেতরে, আমাদের নলেজ বা আন্ডারস্ট্যান্ডিংটাকে। এবং সেই জায়গায় আমরা বলেছিলাম জাতি এবং জাতীয়তা এই দুটি বিষয়ই এক জায়গা থেকে এসেছে, অর্থাৎ উৎপত্তিগত দিক থেকে যদি আমরা বলি তাহলে তো দুটাই আনাসি অথবা নেটাস শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বর্ণ,
জন্ম। আমরা আরো দেখেছিলাম, তোমরা যদি এখানে খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ যে জাতি হবার জন্য কিছু ঐক্য দরকার, কিছু ইউনিটি দরকার। সেই ইউনিটিগুলো আমরা যদি এভাবে বলি যে এই ধাপগুলা পার হয়ে আস্তে আস্তে যদি আমরা যাই তাহলে আমরা জাতিতে রূপান্তরিত হতে পারি। এটা আজকে আরো বেশি ক্লিয়ার হবে এবং আমরা দেখব পরবর্তীতে যে আমাদের জাতির এই ঐক্যগুলা কি কি আছে। তোমরা সুন্দর করে দেখতে পাচ্ছ। আমরা একটু বলতে পারি যে এক একটা সিঁড়ি, এক একটা ধাপ পার হয়ে একটা পর্যায়ে গিয়ে আমরা জাতি গঠন করি। তারপরে যেটি জাতীয়তার ছিল, আমি প্রথমেই বললাম একটি রাজনৈতিক সচেতনতামূলক একটি জনসমষ্টি, এবং এটিও মূলত ওই যে একই শব্দ থেকে এসেছে। এবং আমরা বলেছিলাম এখানে, তোমরা খেয়াল করে দেখো যে এই বিষয়গুলো আমাদের গতদিন আলোচনা হয়েছে, অর্থাৎ জাতি বা জাতীয়তার বিষয়গুলা কিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়, নৃতাত্ত্বিক জাতীয়তা কি বলে বা আমাদের সংবিধানে আমাদের কি বলছে। এবং এটা বলতে গিয়ে তোমাদের গতদিন আমি ইভালুয়েশনে নিয়েছিলাম যে বাংলাদেশ সংবিধানের কোন কোন অনুচ্ছেদে এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের লার্নিং আউটকামে আমরা চলে আসি। অর্থাৎ আজকে আমরা যে দুইটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে আমরা জাতীয়তা ও দেশপ্রেম। অর্থাৎ এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা একটা কথা বলছি, এটি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটি বিষয়। আমি যখন আমাদের পার্শ্ববর্তী একটি দেশে বেশ আগে, আমি আমার স্টুডেন্ট লাইফে যখন আমি ঘুরতে গেলাম, একটা ট্রিপ ছিল, সেই ট্রিপে গিয়ে আমার একটি বড় একটি অভিজ্ঞতা হলো। সেই অভিজ্ঞতাটা হচ্ছে যে আমি ওই দেশের মানুষের মুখে খুব সব সময় শুনতাম যে যা কিছুই হোক না কেন তারা বলতো নেশন ফার্স্ট। অর্থাৎ তারা বিভিন্ন জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণের সেই দেশের জনগণ, বাট তাদের সবার আগে সেই দেশের জাতি বা জাতীয়তাটা ছিল। তো এই বিষয়টা আমার সেই সময় আমার মাথাতে ছিল যে আমি যদি কখনো সম্ভব হয় তাহলে আমাদের দেশের জনগণ বা আমাদের দেশের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। যে তারা বলতো সবকিছুর আগেই তারা বলতো যে আগে নেশন, আগে নিজেদের এই যে পরিচয় সেটিকে আগে তুলে ধরতে হবে। তো সেই জায়গা থেকে সেই জিনিসটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। অর্থাৎ সবার আগে আমরা নেশনকে প্রায়োরিটি দিব, আমরা যে জাতি, ধর্ম, বর্ণ, যে গোত্রেরই অংশ হই না কেন। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে আমরা এই জিনিসটা একটু দেখলে আমাদের জন্য সুবিধা হয়। অর্থাৎ জাতীয়তা আমরা প্রথমে বলছি যে বিষয়টি, সেটি দিয়ে বলছি যে আমাদের জনসমষ্টি থাকবে এবং তাদের ভিতরে একটা রাজনৈতিক চেতনা থাকবে। এবং জনসমষ্টির রাজনৈতিক চেতনা, এই বিষয়গুলোতে আমরা যদি উদ্বুদ্ধ হই, হবার পরে একটা স্বীকৃতি পেলে সেটাকে জাতিতে রূপান্তরিত করে। আমি যে এখানে দেখছি যে জাতীয়তা, এর উপাদানগুলো দেখব যে কোন উপাদানগুলোর মাধ্যমে এই যে জনসমষ্টি রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়। এটি আমাদের দ্বিতীয় পরবর্তী আলোচনায় আছে। তাহলে আমরা এই বিষয়টা একটু যদি ভালো করে খেয়াল করি, বা এটি যদি তোমরা সুন্দর করে লিখে তোমাদের পড়ার টেবিলের সামনে রাখো, তাহলে তোমাদের জন্য এটি এই চ্যাপ্টারের আমি বলবো এগুলো মাইলস্টোন আর কি। এই কয়েকটা জিনিস রাখলে খুব সহজেই তোমরা এগুলো আয়ত্ত করতে পারবে। অর্থাৎ জাতীয়তার আমরা বোঝাচ্ছি ন্যাশনালিটির ভিতরে পিপল থাকবে এবং পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকবে। তো মানে জাতীয়তা এটি একটি বিষয়। তারপরে আমরা আরেকটি দেখি, জাতি বলছি, সেখানে কি কি থাকবে। সেখানে আমরা বলছি যে দেখো, জাতি গঠন করতে হলে যে বললাম ঐক্যগুলা পার হতে হবে। তোমার সিঁড়ির গুলার কথা নিশ্চয়ই মনে আছে, আমি যেটি এর আগে দেখালাম। তাহলে কি হচ্ছে, জাতীয়তা থাকবে, রাজনৈতিক সংগঠন থাকবে এবং তাদের স্বাধীনতা থাকবে। এই যে স্বাধীনতার নতুন বিষয়টা যদি যোগ হয় সেই জাতীয়তার সাথে, তাহলে আমরা সেটা বলবো যে এই গোটা বিশ্বে তারা জাতি হিসেবে প্রতিষ্ঠিত, বা তারা তাদের সেলফ আইডেন্টিটি আছে। এবং এই বিষয়টাই আমরা দেখব আজকে, যে কিভাবে বিভিন্ন জাতি, গোষ্ঠী বা বিভিন্ন ধর্মবর্ণের লোক একসাথে হয়ে একটা জাতি গঠন করতে পারে, সেটিও আমরা দেখব সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে আমাদের যে বিষয়টি দেখছি, জাতীয়তার উপাদান আমরাগুলা একটু দেখার চেষ্টা করব। অর্থাৎ যে বিষয়গুলা এই যে এর আগে বললাম, যে আমাদের জনগণকে একসাথে থাকতে, একভাবে চলতে বা একভাবে চিন্তা করতে সাহায্য করে, সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে প্রথমে আমাদের যেটি আছে, আমরা বলবো যে বংশগত ঐক্য। আমরা আমাদের আলোচনায় আজকে যেটি দেখব যে এই বিষয়গুলোর বাইরেও একটু ব্যতিক্রমী আছে কিনা, এই ব্যতিক্রমগুলো আমরা একটু দেখার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থী। অর্থাৎ আমরা এখানে দেখছি বংশগত ঐক্য। অর্থাৎ আমরা যদি বলি যে ওই যে জাতি গঠন করার জন্য আগে জাতীয়তা দরকার, সবাই একসাথে এক ভাষায় একভাবে কথা বলবে, একই রকম হবে, এক বংশের লোক হবে। অর্থাৎ আমরা দেখবে যে সবাই আমাদের এখানে কিন্তু, আমাদের দেশের কথাই যদি বলি তাহলে কিন্তু আমাদের ডিভাইডেশন কম। অন্য অন্য দেশে তুমি শিয়া সুন্নি দেখবে বা আরো অনেক কিছু দেখবে, ব্ল্যাক হোয়াইট দেখবে, বাট আমাদের এখানে কিন্তু আমরা সবাই মোটামুটি একই রকম। তো কোনো জাতীয়তা গঠন করতে হলে বা জাতীয়তা হতে হলে আমাদের বংশগত ঐক্য দরকার। তুমি খেয়াল করে দেখো যে আমরা যদি সেই বলি আমাদের এই দেশের জন্মের ইতিহাস যদি দেখি, তাহলে সেখানে দেখবো যে আমাদের এই বংশগত ঐক্য ছিল। অর্থাৎ সেই বংশগত ঐক্য জায়গা থেকেই আমরা কিন্তু আমাদের যে বাঙালি জাতীয়তা বোধ, বাংলাদেশি আমরা যে নাগরিক, এই বিষয়টা কিন্তু আমাদের ভিতরে উঠে আসছে। তাহলে আমাদের অন্যতম একটু উপাদান হচ্ছে বংশগত ঐক্য, অর্থাৎ আমরা এক জায়গায় থাকবো। তবে এর ব্যতিক্রম কি হয় না?
হ্যাঁ, আমাদের কিন্তু এর ব্যতিক্রমও হয়। তোমরা একটু খেয়াল করে দেখো, আমি সবসময় বলি তোমাদের ইম্প্যাথি করতে। যদি খেয়াল করো তাহলে তুমি যদি আমেরিকার কথা বলো, তারা কিন্তু গর্ব করে বলে উই আর দ্য আমেরিকানস। হ্যাঁ, তো ওই আমেরিকানের যে বিষয়টা থাকে, তারা কি শুধু তাহলে সেখানে আছে? তোমরা জানো তারা হচ্ছে কসমোপলিটন সবকিছু, তাদের ভিতরে অনেক দেশ জাতি বর্ণের লোক আছে, একই বংশের লোক আছে এমনও না। তাহলে এটা কিন্তু এমন না যে আমি আজকে যে উপাদানগুলো বলছি সেগুলো হার্ড অ্যান্ড ফাস্ট, এগুলা ছাড়া কোনোভাবে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হবে না বা জাতি হবে না, এমন কিছু না। তবে মোটা দাগে আমরা বলতে পারি জাতীয়তা বোধ তৈরি করতে হলে আমাদের এই উপাদানগুলো দরকার, সেটি আলোচনা করছি। তাহলে আমরা যেমন আমাদের উদাহরণ দিলাম, তেমন আমেরিকানদেরকেও আমরা কিন্তু উদাহরণ দিলাম যে তাদের বিভিন্ন বর্ণ গোত্রের লোক আছে, তারপরেও তারা জাতি, তার এবং তারা গর্বিত জাতি, তারা হলো প্রাউড আমেরিকান। দ্বিতীয় যেটি আছে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখি ভাষা সাহিত্য এবং সাংস্কৃতিক ঐক্য। এটি আমাদের সাথে খুব ভালোভাবে মিলে যায়। আমরা বারবার একটা কথা শুনে আসছি, বা পেপার পত্রিকা পড়লে বা আমাদের স্বাধীনতার ইতিহাস যদি আমরা দেখি, বিশ্লেষণ করি, তাহলে একটি বিষয় খেয়াল করি। সেটি হচ্ছে যে আমরা বলি যে আমাদের যে ভাষা আন্দোলনের ভিতরে স্বাধীনতার বীজ বপিত ছিল। খেয়াল করে দেখো যে আমাদের এই যে একসাথে হওয়া বা ওই জনগণগুলা একসাথে যে এই যে একাত্মবোধ করার কিন্তু অন্যতম উপায় ছিল ভাষা। যখন বলা হলো যে আমরা আমাদের সেই মায়ের ভাষায় কথা বলতে পারবো না, তখন আমরা যে একই ভাষাভাষীর লোক ছিলাম, সেই ভাষাভাষীর লোকগুলা কিন্তু একসাথে হলাম এবং আমরা প্রতিবাদ করলাম যে না, আমাদের মাতৃভাষা হবে বাংলা, অন্যটাও হতে পারে, তবে আমাদেরটা অবশ্যই বাংলা হবে। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের সেই ভাষা এবং বাংলা ভাষার সুপ্রাচীন সাহিত্যের ইতিহাস রয়েছে। এবং তোমরা যদি দেখো সেই চর্যাপদ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলা ভাষা গোটা বিশ্বের মধ্যে অন্যতম একটি বাংলা সাহিত্য একটি প্রভাবশালী সাহিত্য। তাহলে সেই সাহিত্যের সাথে সাথে সংস্কৃতিও আছে। তো আমাদের এই ভূখণ্ডের জনগণ সেইভাবে তাদের ভাষা সাহিত্য সংস্কৃতি মিলে এক হতো, আমরা আমাদের জাতীয়তাবোধটা করেছি। তো এর ব্যতিক্রম কি নেই? এর ব্যতিক্রমও কিন্তু আছে। আমরা যদি আমাদের প্রতিবেশী দেশের দিকে তাকাই, তাহলে সেখানে তুমি ভাষা সাহিত্য সংস্কৃতির কথা যদি বলো, তাহলে কি আমাদের মতো ইউনিফর্মালিটি আছে? তুমি একটু বলো আমি কোন দেশের কথা বলছি। আমি নিশ্চয়ই আমাদের প্রতিবেশী ভারতের কথা বলছি। তোমরা জানো ভারতে বিভিন্ন ভাষী লোক আছে, তাদের বিভিন্ন সাহিত্য রয়েছে, এবং তারা সেভাবে তাদেরকে ব্র্যান্ডিংও করছে। তাহলে তারা কি শক্তিশালী জাতি না? তাদের জাতীয়তা বোধ কি খুব বেশি শক্তপোক্ত না? হ্যাঁ, তাদের জাতীয়তা বোধও কিন্তু অনেক শক্তপোক্ত। তো আমরা বলছিলাম এটির ব্যতিক্রমও আছে, যে একই ভাষা একই সাহিত্য একই সংস্কৃতি না থাকলেও একটি ভূখণ্ডের মানুষ খুব জোরালো জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হতে পারে যদি তাদের অন্যান্য ফেলো ফিলিংস বা পিয়ার ফিলিংস গুলো আরো বেশি ভালো থাকে। তাহলে সেই জায়গায় বলছিলাম যে তারপরেও আমরা বলছি এটি হচ্ছে অন্যতম, এছাড়াও এর ব্যতিক্রম আছে। তারপরে বলি সুপ্রিয় শিক্ষার্থী, আর কি থাকে? ধর্মগত ঐক্য থাকে। এটার যদি আমি একটু উদাহরণ তোমরা বলি, তোমরা একটু কমেন্টসে লিখবে। তো কমেন্টসে একটু লিখবে, আমি একটু কমেন্টসটা দেখি। কমেন্টসে তোমরা লিখবে যে ধর্মগত ঐক্য বা ধর্মগত এই বিষয়টার কারণে দুটি দেশ আলাদা হয়ে গেল। এমন কি কোনো দেশ আছে তোমরা বলতে পারবে যে তারা সেই দুইটি দেশ মাত্র ধর্মের উপর ভিত্তি করেই তারা আলাদা হয়ে গেল, একটা সময় তারা দুইটা দেশ হয়ে গেল? এই দুটি দেশ তোমরা নিশ্চয়ই জানো এবং আমি জানি তোমরা এটা বলতে পারবে। একটু দেখি আমি কমেন্টস গুলা। সে দুটি দেশ তোমরা কোন দেশ আর কি, যে অর্থাৎ জাতীয়তাবোধের যে আমি দেশটির কথা বলছি বা জাতীয়তাবোধের যে উপাদান বলছি, তার মধ্যে একটি হচ্ছে ধর্মগত ঐক্য। এই ধর্মগত ঐক্যের কারণেই বা ধর্মগত কারণেই দেখা যাচ্ছে দুটি দেশ স্বাধীন হলো ধর্মের উপর ভিত্তি করে, মূলত আর কি। আমরা যদি বলি তাহলে সে দুটি দেশ কি কি, তোমাদের আমি কিছু ক্লু দিচ্ছি, তোমরা অনেকে লিখছো। 1947 সালে সেটি হয়েছে এবং আমাদের সাথে খুবই ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। তোমরা লিখো সবাই, হ্যাঁ অনেকে লিখছো। এবং আমি যে কথাটি তোমাদের বলি যে আমরা দূরশিক্ষণের ভেতরে থাকলেও ক্লাসটা যেন পার্টিসিপেটরি হয়, অর্থাৎ কেউ লিখলে যে তুমি লিখতে পারবে না সেটা কিছু না, তোমরা লিখবে, বারবার লিখবে, তোমরা সুন্দর করে লিখবে। আরেকজন লিখলেও তুমি সেটি টাইপ করবে। এটিতে তোমার হবে কি, তোমার মনোযোগটা চলে আসবে ক্লাসে। হয়তো তোমাকে অন্য কিছু ডিস্ট্র্যাক্ট করছে, সেই জায়গা থেকে আমরা এটা বলি আর কি। তো তোমরা অন্যজন লিখলেও তোমরা একটু এখানে লিখার চেষ্টা করো যে আসলে কি। হ্যাঁ, তোমরা অনেকে লিখছো ভারত এবং পাকিস্তান, এটি আমরা দেখেছি মূলত ধর্মের উপর ভিত্তি করে আমাদের দুটো দেশ হয়েছিল 1947 সালে। তোমরা অনেকে লিখছো, অনেক সুন্দর, এবং অনেকে ডেট পর্যন্ত লিখছো, খুবই ভালো। তোমরা জানো আগস্ট মাসের দুটি তারিখ আছে, 14 এবং 15, সেই তারিখে সেটা আলাদা হয়, সেটা ধর্মের উপর ভিত্তি করে। তাহলে তোমরা অনেকেই লিখছো। এবার আমরা আমাদের ক্লাসে চলে যাই আবার।
তাহলে এটি কি হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখো যে ধর্মগত কারণেই কিন্তু আলাদা হয়ে যেতে পারে একটি দেশ, জাতীয়তা আলাদা হয়ে যেতে পারে, এবং সেটির উদাহরণ তোমরা নিজেরাই জানো, আমরা নিজেরাই হয়েছি এবং সেটা তোমরা দেখেছ। তাহলে এটি কিন্তু অন্যতম একটি উপাদান, জাতীয়তাবোধ বা জাতীয়তাবোধের উপাদান যদি বলি এটি, তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে আমাদের এই ধর্মবোধ। তাহলে এই পর্যায়ে যদি আমি এসে বলি, তোমাদের ভিতরে হয়তো অনেকের প্রশ্ন হতে পারে যে এটার কি ব্যতিক্রম নেই, শুধু ধর্মগত এক হলেই কি তারা একই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হবে? তাহলে তোমরা কি একটু খেয়াল করে দেখো তো কোন কোনগুলো হতে পারে। তাহলে কেন ইরান সৌদি আরবের আলাদা হয়ে গেল, বা মধ্যপ্রাচ্যের দেশগুলা কেন তারা আলাদা আলাদা জাতীয়তাবোধে উদ্বুদ্ধ? তাদের তো ধর্ম একই আছে, তোমরা জানো। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো সবগুলো ধর্ম একই, এবং তোমরা জানো সেটি কোনটা। তাহলে এখানেও কিন্তু কিছু ব্যতিক্রম আছে, তোমরা জানো। ব্যতিক্রমটা হচ্ছে যে ধর্মগত ঐক্য অন্যতম একটি জাতীয়তাবোধের উপাদান। তারপরেও বিভিন্ন দেশের বিভিন্ন ভূখণ্ডের এই ধর্মগত ঐক্য থাকার পরেও আলাদা হয়ে যায়, যেমন আমরাই আলাদা হয়ে গিয়েছি। তোমরা জানো যে আমরা যখন ভারত এবং পাকিস্তান হলো, তারপরে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হওয়ার পরেও কিন্তু আমরা আলাদা হয়ে গিয়েছি, আমাদের ভেতরে কিন্তু ধর্মগত ঐক্য ছিল। তো আবার মধ্যপ্রাচ্যের কথা যদি বলি, সেখানেও ছিল। তাহলে তুমি এই বিষয়গুলো একটু ইম্প্যাথি করো, আমাদের উদাহরণগুলো একটু মনে রাখো, তাহলে এই পয়েন্টগুলা একটিও তোমার ভুল হবে না। অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম বংশগত ঐক্য, তারপরে আবার আলাদা হয়ে যাচ্ছে। যেমন আমি পার্শ্ববর্তী দেশের কথা বলেছিলাম, বা আমেরিকানদের কথা বলেছিলাম। তারপরে ভাষা সাহিত্যের কথা বললাম, যেটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, তারপরেও এটিও এর ব্যতিক্রম আছে। কেমন? আমি পার্শ্ববর্তী দেশের কথা বলেছি, তোমরা অনেকেই জানো সেখানে অনেক প্রভাবশালী ভাষা আছে, তো সেটি তোমরা নিশ্চয়ই দেখছো। তারপর আবার ধর্মগত ঐক্যের কথা বললাম, যেটি একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান, যার কারণে দুটি দেশ আলাদা হয়ে গেল। আবার দেখা যাবে যে অন্য ফ্যাক্টরের কারণে বা ফ্যাক্টের কারণে আবার জাতীয়তা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এটিও আরেকটা উপাদান। আমরা পরবর্তীতে যাই, আরেকটা কি আছে? ভৌগোলিক ঐক্য। আমি যদি তার আগেরটার সাথে একটু যুক্ত করি, তাহলে খেয়াল করে দেখবে এই যে ধর্মগত ঐক্য কিন্তু আমাদের ছিল, তারপরে ভৌগোলিক ঐক্য না থাকার কারণে কিন্তু আমরা একসাথে থাকতে পারিনি। এই ভৌগোলিক অনৈক্যের কারণে অনেক বিষয় আমাদের সামনে চলে আসে, যেগুলো আমাদের অসুবিধার সৃষ্টি করত, এবং সেই অসুবিধাগুলো এতই চরম মাত্রার ছিল, যার কারণে আমরা একসময় বাধ্য হলাম আমাদের দাবি তুলতে যে না, এভাবে আর থাকা যায় না। তাহলে খেয়াল করে দেখো, এই যে তাদের এত দূর ছিল, আমরা এত দূরে ছিলাম, এই জায়গা থেকে আমরা যদি বলি যে আমাদের ভৌগোলিক একটা ঐক্যেরও একটা বিষয় আছে, কারণ একই জায়গার হলে মানুষ সাধারণত একই কালচারে বিশ্বাসী হয়, একই কালচার ফলো করে, একই ভাষায় কথা বলে। সেই জন্য জাতীয়তাবোধে যে উদ্বুদ্ধ হবার জন্য ভৌগোলিক ঐক্যটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং খেয়াল করে দেখো, পার্শ্ববর্তী দেশের বলেছিলাম যে তাদের কিন্তু ভৌগোলিক ঐক্য নেই। তোমরা সাউথের কথা জানো, সাউথ ইন্ডিয়ার কথা জানো, তারপরে তোমরা লাদাখের কথা জানো, তোমরা কাশ্মীরের কথা জানো, তোমরা পশ্চিমবঙ্গের কথা জানো, তোমরা হচ্ছে জয়পুরের কথা জানো। আমি যেগুলোর কথা বললাম, কোনোটা খুবই শীত লাদাখ, আবার কোনোটা খুবই গরম, তোমরা জয়পুরের কথা জানো। আবার যদি আমরা বলি কাশ্মীরের কথা বলি, সেখানে দুটোই আছে বা খুবই সুন্দর জায়গা। পশ্চিমবঙ্গ তো মোটামুটি বাংলাদেশের মতোই আবহাওয়া বা তাদের ভৌগোলিক ব্যাপার। তাহলে খেয়াল করে দেখো, এটি কিন্তু আলাদা হয়, তবে মোটা দাগে এগুলা হচ্ছে জাতীয়তাবোধ তৈরি করতে সাহায্য করে। তারপরে কি আছে? ইতিহাস এবং ঐতিহ্যের বিষয় আছে। অর্থাৎ আমরা কোন ইভ্যালুয়েশনের ভিতর দিয়ে আমাদের এই জনগোষ্ঠীটা চলে আসছে, আমাদের পূর্বপুরুষ কারা ছিল, তারা কিভাবে তাদের সে বিষয়টি সম্পন্ন করেছে, এগুলা কিন্তু সবই ছিল। তো আমাদের ইতিহাস এবং ঐতিহ্যে বিষয়গুলো আমাদের কি করে, আমাদের ওই যে বললাম ফিলিংস গুলাকে আরো বেশি উদ্বুদ্ধ করে, আরো বেশি শক্ত করে, আমাদেরকে আরো বেশি আবদ্ধ করে, আমাদেরকে একসাথে থাকার জন্য আমাদের কি বলবো প্রাণ শক্তি যোগায়। তাহলে এই ইতিহাস ঐতিহ্যের বিষয়টিও আমাদের যেহেতু একসাথে থাকা, একইভাবে চিন্তা করা, একইভাবে বলা, একই সাহিত্য চর্চা করা, একই সংস্কৃতি পালন করার জন্য উদ্বুদ্ধ করে, সেই জন্য এগুলো সবগুলো মিলিয়ে আমাদের জাতীয়তাবোধটা আরো বেশি শক্তপোক্ত হয়। তারপরে আমরা যেটি বলছিলাম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখো যে আমরা যেটি বলছি রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্য, এটি তোমরা নিশ্চয়ই দেখছো আগের গুলার সাথে। এটা হচ্ছে ক্রোনোলজিক্যাল ব্যাপার, তোমরা একটু খেয়াল করো। সেটি হচ্ছে যে যখন তোমার ধর্মগত ঐক্য থাকবে, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হবে, তোমরা সচেতন হবে, তোমরা নিজেদেরটা নিজেদের করতে শিখবে, তোমাদের উন্নতি হবে, তোমরা শিক্ষিত হবে। এই বিষয়গুলোর সাথে সাথে কিন্তু একটা জিনিস চলে আসে, সেটি হচ্ছে রাজনৈতিক উন্নয়ন, সাথে সাথে অর্থনৈতিক উন্নয়ন। এবং এই যে উন্নয়ন হবে এবং মানুষ সচেতন হবে, সেই জায়গা থেকে কিন্তু আকাঙ্ক্ষাগুলোও বাড়বে এবং আকাঙ্ক্ষাগুলোও এক হবে। যেমন 1952 সালে কিন্তু আমরা সবাই বলেছি আমরা বাংলা ভাষাতেই কথা বলতে চাই, বা মোটা দাগে মানে বেশি সংখ্যক লোকই কিন্তু বলেছে আমাদের বাংলা ভাষাতেই আমরা কথা বলবো।
তারপরে আমরা 1971 সালের সময় বা তার আগে আমরা কি বলেছি, আমরা দেখেছি যে আমাদের উপরে অনেক বেশি বৈষম্য করা হতো। সমস্ত পার্টগুলো আমাদের ছিল, আমরা বেশি উৎপাদন করতাম, ফিনিশ গুডস গুলা তারা রপ্তানি করতো, করে তাদের আয়টা ছিল বেশি, আমাদেরকে আমাদের ন্যায্য পাওনাটা দেওয়া হতো। অর্থাৎ আমাদের যে ইকোনমিক পার্টিসিপেশন ছিল সেই তুলনায় ইকোনমিক গেইনটা ছিল না। আমাদের আকাঙ্ক্ষাটা কিন্তু সেই জন্য বেশি ছিল। কারণ আকাঙ্ক্ষা বেশি থাকবে কেন? তুমি জানো তোমার পার্টিসিপেশন যখন বেশি থাকবে তোমার আকাঙ্ক্ষাটাও বেশি থাকবে। তো সেই হিসেবে আমাদের সেই সময় আমাদের যেমন পার্টিসিপেশন বেশি ছিল, আমাদের এখানে আমরা খুবই ভালো জিনিস তৈরি করতাম, আমাদের ফাইন গুডস ছিল এখানে। আমরা সে সময়কার বলা হতো পাটকে বলা হতো, চা বলা হতো, তারপরে চামড়া শিল্পের যে বিষয়টি ছিল, আমরা কিন্তু পাট নিয়ে খুব বেশি গোটা বিশ্বে পরিচিত ছিলাম। কিন্তু তারা ফিনিশড গুডস তৈরি করতো এবং করার পরে সেটাকে করে আমাদেরকে সঠিক ন্যায্য হিসাবটা দেওয়া হতো হতো না। ফলে এই জায়গায় আমাদের কি হতো, এই যে রাজনৈতিক এবং অর্থনৈতিক আকাঙ্ক্ষাগুলো সবার এক ছিল। আমরা সবাই বুঝতাম যে না, এটির জন্য আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না, আমাদেরকে তারা বঞ্চিত করছে। এবং সেই জায়গা থেকে আমরা সচেতন যখন হই, এই দাবিগুলো যখন আদায় করতে চাই, তখনই রাজনৈতিক ব্যাপারটি চলে আসে। কারণ আমরা সবাই তো আর গিয়ে বলি না, বা সবাই গিয়ে আর সেই সময় বলেনি। আমাদের প্রতিনিধিরা সেই সময় গিয়ে বলেছে, আমাদের যারা মুখপাত্র ছিল তারা বলেছে। তো রাজনৈতিক এবং অর্থনৈতিক আকাঙ্ক্ষাগুলোও যখন আমাদের এক হয়ে যায়, তখন কিন্তু আমরা কি বলি সুপ্রিয় শিক্ষার্থী, যে কিভাবে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়গুলো একসাথে হলে তখন আমাদের জাতীয়তাবোধটা আরো বেশি শক্তিশালী হয়, শক্তপোক্ত হয় এবং আরো বেশি ভালো হয়। তো এটি আমরা বলছিলাম। তাহলে তোমরা একটু যদি খেয়াল করে দেখো যে আমরা কি কি বললাম। বংশগত ঐক্য বললাম, এই জায়গায় আমরা আমেরিকার কথা বলেছি। ভাষাগত ঐক্য বললাম, স্বাধীনতা ঐক্য কথা বলে, এগুলো ব্যতিক্রমটা আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা বলেছি। ধর্মগত ঐক্যের কথা বললাম, সেটি নিয়ে আমরা ভারত পাকিস্তান স্বাধীন হওয়ার কথা বলেছি। এবং সাথে সাথে ব্যতিক্রমের কথা হিসেবে আমরা বলেছি মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো আছে। ভৌগোলিক ঐক্যের বিষয়টা তোমরা বলেছি যে আমরা যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মানে অবশ্যই আছে, এবং ব্যতিক্রম এটি। এবং ইতিহাস ঐতিহ্যের ঐক্যগুলো বলেছি যে দেখো আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের হেল্প করেছে। রাজনৈতিক এবং অর্থনৈতিক আকাঙ্ক্ষা আমাদের নিজেদের বিষয়টা ইম্প্যাথি করলে দেখি সেই বিষয়টা তোমরা যদি খেয়াল করো তাহলে বুঝতে পারো যে আমাদের এই যে একাত্মবোধ, আমরা যে বাঙালি, আমরা যে বাংলাদেশি, এই ফিলগুলা এগুলার দ্বারা স্টেপ আপ হয়েছে। হ্যাঁ, এগুলার দ্বারা ইন্টিগ্রেটেড হওয়ার পরে আমরা কিন্তু এক সময় আউটবাস্ট করে একেবারে যুদ্ধ গিয়ে আমরা স্বাধীন হয়েছে, একটা জাতি গঠন করেছি। এবং আরো আছে যেটা কি বলছি, যে মানসিক এবং ভাবগত ঐক্য, এগুলো সবগুলো একসাথে হয়ে গেলে তখন দেখবো যে হ্যাঁ, আমাদের মন কি চায়, আমাদের মন সব একই চায়, আমাদের যে ভাব থাকে সবগুলো একই চায়। অর্থাৎ আমরা একইভাবে বলি, একইভাবে চলি, এবং মোটামুটি সবাই যদি ভয়েস রেজ নাও করে, বাট সবার ফিলিংস গুলো একই থাকে। তারা চায় যে আমরা সেই যে বৃহৎ জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীর সাথে একভাবে থেকে একভাবে কথা বলতে। তো এগুলাই মূলত আমাদের আজকে জাতীয়তাবাদের উপাদান আমরা বলছিলাম, এবং এই উপাদানগুলো নিয়েই আমরা কথা বলছি যে এগুলো কিভাবে হবে। এবং এখানে আমরা যদি একটা কথা বলি সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু দেখবে, আমরা পূর্ববর্তী স্লাইডে যদি একটু যাই, খেয়াল করে দেখো, তাহলে এখানে আমরা বলেছিলাম যে জাতি এবং জাতীয়তার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। তোমরা খেয়াল করে দেখছো যে এটার ভিতরে একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সগুলা তোমরা একটু যদি খেয়াল করো তাহলে দেখবে যে কোনোটা মানসিক চিন্তা, আবার কোনোটা দেখবে যে আমরা দেখি যে স্বাধীনভাবে হবার পরে। যেমন জাতিতে বললাম, জাতীয়তাটা কি বললাম সুপ্রিয় শিক্ষার্থী? বললাম যে এখানে দেখো তারা একই জনসমষ্টি বা রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হবে, এবং সেই উদ্বুদ্ধ হওয়ার জন্য ওই সবগুলা কাজ করবে। ধর্মীয় ঐক্য, ভাষাগত ঐক্য, তারপরে হচ্ছে তাদের ভৌগোলিক ঐক্য, ভাবগত ঐক্য, মনোভাব এক, রাজনৈতিক এবং অর্থনৈতিক আকাঙ্ক্ষা এক। এগুলা যখন সবগুলো এক হয়ে যাবে তখন তারা পলিটিক্যালি অ্যাওয়ার হয়ে যাবে এবং তারা চাইবে যে একটা স্বাধীন হতে। তখনও কিন্তু তারা জাতিতে রূপান্তরিত সেভাবে হয় না। জাতিতে রূপান্তরিত হবে কখন? যখন দেখবো যে এই সবগুলোর সাথে স্বাধীনতা বিষয়টি চলে আসলো, অর্থাৎ গোটা বিশ্বে তার স্বীকৃতি আসলো। আমরা জানি অনেক দেশ আছে যারা স্বাধীন বলে, কিন্তু হয়তো আমরা সার্বভৌমত্বের কথা এখানে জানি, যে তোমরা জানো ইন্টারনাল সভারেন্টি আছে এবং এক্সটার্নাল সভারেন্টি আছে। এক্সটার্নালটা যেটা হচ্ছে গোটা বিশ্ব তোমাকে স্বীকৃতি দিবে, বলবে ইয়াস ইউ আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা বলবে। তো এই বিষয়গুলো বলার জন্যই ওই যে আগের যে যতগুলা ক্রাইটেরিয়া বললাম, উপাদান বললাম, এগুলাতে একীভূত হবে, এবং সেগুলা যখন একটি আউটবাস্ট হবে, বা সেগুলা যখন অনেক সময় অনেক দেশ আছে, খুবই কম দেশ আছে যারা হচ্ছে খুবই শান্তিপূর্ণভাবে স্বাধীন হয়েছে, তবে বেশিরভাগ দেশই
সাংঘর্ষিক বা রক্তক্ষয়ী কোনো মাধ্যমে স্বাধীন হয়েছে, যেটা আমাদের দেশের বেলায় তো হয়েছে, সেটা তোমরা জানোই। তাহলে এটার ভিতরে কিন্তু একটু আছে যে আমাদের একটি স্বীকৃতি, যেটি আমরা বলছি আন্তর্জাতিক স্বীকৃতি, যেটাকে আমরা বলি যে স্বাধীনতা, সেটি চলে আসলে কিন্তু একটি জাতীয়তা বোধে উদ্বুদ্ধ জনসমাজ সেটা একটা জাতিতে রূপান্তর করে। তাহলে এটি তাদের মধ্যে অন্যতম একটি আছে পার্থক্য। তাহলে এগুলো তো আমরা আলোচনা করলাম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই দেখছো যে আমরা কি বলছি। তাহলে এটি আমাদের মূলত আজকের একটি শিক্ষণফল নিয়ে আলোচনা ছিল, এবং পরবর্তীতে আমরা বলছি দেশপ্রেম। এটি আমাদের আরেকটি শিক্ষণফল, আরেকটি আমাদের এটি নিয়ে কথা এখন আমরা বলবো, এবং এটির সাথে কথা বলতে গিয়ে একেবারে প্রথম দিকে আমরা চলে যাব যে আমরা যে একটি খুবই কালোজয়ী একটি গান শুনে আমরা উপভোগ করে আমরা আজকে ক্লাসে প্রবেশ করেছি। অর্থাৎ তোমরা যদি একটু ফিল করো সে গানের কথাগুলা, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আসলে আমরা সবাই সবার ভিতরে একটি সাবকনসিয়াস মাইন্ড আছে, যেটির জন্য আমার দেশের প্রতি আমাদেরকে ভালো লাগা বা আমাদের মমত্ববোধটা জন্মে। এই জায়গা থেকে আমরা যেটা বলেছিলাম ন্যাশন ফার্স্ট, এটিও কিন্তু একটি তোমার দেশপ্রেমের একটি মনোভাব বা দেশপ্রেমের বহিঃপ্রকাশ। তো এটি আসলে আলাদা করে বলার কোনো বিষয় নেই, বা আলাদা প্রপঞ্চ দিয়ে এখানে বলার কিছু নেই, কারণ আমরা সবাই এই দেশকে ভালোবাসি, এবং বিশ্ব নাগরিক হিসেবে বা এক এক দেশের মানুষ তাদের দেশকে ভালোবাসে। তো এই জায়গা থেকে আমরা একটা কথা বলতে পারি, সেটি হচ্ছে তোমরা জানো এই সময় বলা হয়েছে যে আমাদের বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয় যে তুমি তোমার যে জায়গা সেটার চাইতে বা স্বর্গের চাইতেও অনেক বেশি প্রিয় জায়গা হয় নাকি মাতৃভূমি বা দেশ। এটাই কিন্তু মূলত দেশপ্রেম। আর দেশপ্রেম মানে এই না যে শুধু তুমি এটা ফিল করবে, দেশপ্রেম মানে এটা যে তুমি সেটা ফিল করবে এবং তার ভালোর জন্য কাজ করবে। এখন অনেকের হয়তো প্রশ্ন হতে পারে, ঠিক আছে আমি এটা মনে করি, কিন্তু আমার তো সেই রকম কিছু করার নেই, আমি দেশের জন্য কিছু করব। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি এই সময়ের কথা বলি তাহলে কিন্তু আমরা সবাই জানি যে এখন যে ইমার্জেন্সি পিরিয়ড যাচ্ছে, তোমরা জানো এইরকম হয়তো গত 100 বছরেও মানব জাতি এইরকম ক্রাইসিস পড়ে নাই। তো এই ক্রাইসিসের সময় যেভাবে আমাদের নীতি নির্ধারক যারা আছে, যারা থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে, যারা যেভাবে বলছে সেগুলোও যদি আমরা পালন করি, তাহলে কিন্তু আমাদের দেশের সেবায় আমরা অংশগ্রহণ করতে পারবো। তাহলে আমাদের আজকের এই লার্নিং আউটকামটা অর্জন করার জন্য আমি আজকে আরেকটি বিষয় তোমাদের সাথে অবতারণা করব, সেটি হচ্ছে যে আমরা দেশপ্রেম নিয়ে আজকে একটা মাইন্ড ম্যাপ করব। অর্থাৎ এখন দেশপ্রেম বলতে তোমরা সবাই জানো, এবং আমরা ছোট থেকে এই বিষয়টা জেনে আসছি। তো যত কিছু পড়লাম এবং তোমাদের এই দেশপ্রেমের একটা মাইন্ড ম্যাপ হয়ে যাবে। অর্থাৎ তো এখানে তো আমাদের লেখার সুযোগটা কম, বা তোমরা লিখতেও পারবে না, তাহলে আমরা মাইন্ড ম্যাপের জন্য তোমাদের কমেন্টস সেকশনটা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি এখন তোমাদের কমেন্টসে যাব, তোমরা একটু আমি কমেন্টসটা দেখি। তো মাইন্ড ম্যাপের বিষয়টা তোমরা জানোই, এর আগের পূর্ববর্তী ক্লাসগুলো আমাদের যে ইউটিউবে আছে ওখানে কিন্তু আমরা ভিডিও দেখিয়েছিলাম যে মাইন্ড ম্যাপটা কি এবং মাইন্ড ম্যাপ কিভাবে হয়। তাহলে আমরা কি বলছি, দেখো মাইন্ড ম্যাপ বিষয়টা হবে এইভাবে যে আমরা ওই প্রপঞ্চের সাথে যেটি তোমাদের মনে আসে সর্বপ্রথমে সেটি তুমি লিখবে। হ্যাঁ, তাহলে যেহেতু আমরা খাতায় করতে পারছি না, এখন আমরা কমেন্ট সেকশনটা ব্যবহার করে মাইন্ড ম্যাপ করবো। অর্থাৎ দেশপ্রেম কথা বললে তোমাদের মনে কোন বিষয়টা সবার প্রথমে চলে আসে সেটি তোমরা তোমাদের কমেন্টসে লিখবে। এই মাইন্ড ম্যাপটা মানে দেশপ্রেম শুনে তোমার কোন কথা, সেটি যাই হোক, তোমার ওর সাথে একেবারে 100% কানেক্টেড হতে হবে এমন না। যেমন আমার যদি তোমার মনে হয়, আমি যদি বলি যে দেশপ্রেম বলতে প্রথমে আমার মনে হয় যে মাতৃভূমি, তারপরে আবার যদি তুমি দেশপ্রেম বলতে বোঝাও তাহলে আমার মনে হয় যে দেশের জন্য কিছু করা। এই টাইপের কিছু, যে তোমাদের কি মনে হয় দেশপ্রেম বলতে তুমি কি বুঝো, বা তোমার মনে কোন কথাটা সর্বপ্রথমে আসে সেটি তুমি একটু লিখো, তোমরা কমেন্টসে লিখো। আমি এখানে আমরা যারা মাইন্ড ম্যাপ করছো, যারা তোমাদের মনে হচ্ছে তারা এখানে লিখো। খুবই সুন্দর ভাষা, দেশপ্রেম বলতে একজন তোমরা লিখছো ভাষা লিখছো, খুবই ভালো এটি। এবং আরেকজন তোমরা লিখো মানে এভাবে লিখো, আমি এটি খুবই সুন্দর। তোমরা জানো যে কিভাবে করে, সুন্দর করে লিখে তোমরা একটি একটি করে দাগ দিয়ে, এটি আমাদের পরবর্তীতে থাকবে। একজন লিখলে ভাষা, আর কি কার মনে আসে, নৈতিক দায়িত্ব, খুবই সুন্দর। তোমরা আরেকজন লিখছো নৈতিক দায়িত্ব, দেশপ্রেম বলতে তোমরা বোঝাচ্ছ নৈতিক দায়িত্ব। আর কিছু ছোট করে লিখো, বড় করে লিখতে হবে না, শুধু শব্দটা লিখো নৈতিক দায়িত্ব। ইংরেজিতেও তোমরা লিখতে পারো, তোমাদের যদি ইংরেজিতে লিখতে সুবিধা হয় তাহলে তোমরা ইংরেজি লিখতে পারো। আমরা মাইন্ড ম্যাপটা করে ফেলি যে আমাদের দেশপ্রেম বলতে কি বোঝাচ্ছে। তোমরা লিটারেচার, ওকে খুবই ভালো, তোমরা দেশপ্রেম বলতে লিটারেচার বোঝাচ্ছ। আর একটু অ্যাকশন ভার্বের দিকে চলে যাও, যদি এমন হয় দেশের প্রতি ভালোবাসা, অ্যাকশন ভার্ব মানে তোমার দেশপ্রেম বলতে কি মনে হয়? আমার কাছে মনে হয় কি জানো, যে আমাদের এই যে একটি খালি বোতল ডাস্টবিনে ফেলে দেওয়াটাও আমার কাছে দেশপ্রেম।
কারণ এই একটি বোতল, খালি বোতল যে তোমার কত বড় অসুবিধা করতে পারে তুমি ভাবতে পারবে না। তুমি ডাস্টবিনে না ফেলে যদি ম্যানহোলে ফেলে দাও, এই একটি বোতল তোমার গোটা এলাকার জলাবদ্ধতার কারণ হতে পারে। তাহলে ওই ছোট একটি কাজও কিন্তু তোমার দেশপ্রেমের অংশ। সেজন্য দেশপ্রেমিক হবার জন্য তোমাকে বিশাল কিছু করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। শুধু তোমার ব্যবহৃত খালি বোতলটা তুমি ডাস্টবিনে ফেলাটাও কিন্তু তোমার দেশপ্রেম। হিস্ট্রি লিখছো অনেকে, সংস্কৃতি লিখছো, খুবই ভালো। এটি অবশ্যই অনুরাগ, দেশের বা মাতৃভাষার প্রতি অনুরাগ। একটু অ্যাকশন ভার্বে চলে যাও। মানে আমি বলছি দেশপ্রেম বলতে একটু অ্যাকশন ভাব বলতে মানে একটু কাজের দিকে চলে যাও, যে এটি বলতে তোমরা বোঝাচ্ছ দেশের জনগণ খুবই ভালো, দেশের জনগণের জন্য ভালো। অ্যাকশন ভাব, যেমন আমি বললাম খালি বোতলটা জায়গা মতো ফেলে দেয়া। এবং তুমি যদি স্টুডেন্ট ধরে নাও, তাহলে তোমার জায়গা থেকে দেশপ্রেমটা কি? তোমার স্টাডি করাটা তোমার দেশপ্রেম, দেশের জন্য কিছু করবো ভবিষ্যতে, বা তুমি মানব সম্পদ হিসেবে একসময় প্রতিষ্ঠিত হবে। এটি কিন্তু একটি তোমার জন্য, এটিও কিন্তু ইন দ্য লং টার্ম যদি তুমি কখনো চিন্তা করো, তাহলে এটি কিন্তু তোমার জন্য দেশপ্রেম। তারপর তুমি যদি চিন্তা করো যে এই যে রাস্তায় তুমি খোসা ফেলবে না, তারপরে হচ্ছে সঠিক সময়ে বাড়িতে সচেতনতা বৃদ্ধি করবে, এই কোভিডের সময়ে তুমি বাইরে যাবে না, এটিও কিন্তু দেশপ্রেমের অংশ। তুমি ওই একজন যদি বাইরে না যাও, তাহলে তুমি যদি ওই চেইনটা ভেঙে দিতে পারো, তাহলে কিন্তু একটা জনসমাজ এই বিপদ থেকে মুক্ত হতে পারে। এটি কিন্তু বড় দেশপ্রেম। আরো লিখো তোমরা। হ্যাঁ, লার্ন প্রপারলি, এটা খুব ভালো লিখেছো। আরো তোমরা লিখতে থাকো, একজনই একটা লিখতে হবে এমন না, তোমরা বারবার লিখতে থাকো। যথাযথ দায়িত্ব পালন, দায়িত্বগুলা কি হতে পারে? ইমরান খান লিখছো যথাযথ দায়িত্ব পালন, এই দায়িত্বগুলা কি হতে পারে? আমরা কিন্তু পয়েন্টস গুলো একসময় নিয়ে নিব। মানে তোমরা লিখছো যথাযথ দায়িত্ব পালন করবে, তাহলে দায়িত্ব কি হতে পারে? যেমন একটি দায়িত্বের কথা বলো। যেমন তোমার বাবাকে যদি বলো যে বাবা তোমাদের হোল্ডিং ট্যাক্সটা ঠিকভাবে দেন কিনা, বা সঠিক সময়ে হোল্ডিং ট্যাক্স দেয়া, জমির খাজনাগুলো দেয়া, এটি কিন্তু একটি দায়িত্ব। হ্যাঁ, এটি কিন্তু তোমার দেশপ্রেমের একটি অংশ। আর কিছু? আইনের শাসন মেনে চলা, অর্থাৎ আইন যা বলবে সেভাবে চলা, এটি তোমরা কিন্তু লিখছো। এটিও কিন্তু একটা দেশপ্রেমের অংশ, অর্থাৎ এটি কিন্তু বড় একটি বিষয়। তারপরে কর প্রদান, হ্যাঁ করের ভিতরে অনেক কিছু আছে, তোমরা অ্যাকশন ভাবে চলে আসো, খুব সুন্দর যে তোমরা যে ট্যাক্স দিচ্ছ লিখছো, বা কর প্রদান যেটা লিখছো, এইভাবে চলে আসো। তোমাদের কি কাজ বলে মনে হয় যে এটি দেশপ্রেমের অংশ? এখন তুমি তারপরে চিন্তা করো তোমার প্যারেন্টস, তারপরে চিন্তা করো অ্যাজ এ সিটিজেন। লিখো, তোমরা লিখতে থাকো, তোমাদের মাইন্ড ম্যাপটা হয়ে যাক। কর প্রদানের ভিতরে অনেক কিছুই আছে। আমি যে বললাম যে আমরা যারা এই সময় আছে তার ইনকাম ট্যাক্সের কথা বলি, হোল্ডিং ট্যাক্স আছে তোমাদের প্রতি বাড়ির জন্য দিতে হয়, এটি থাকে। আর কি হতে পারে? আর হতে পারে আমি যদি এখন তোমাদের বলি যে দেখো এই যে আইন পালন করা, তারপরে সঠিক সময়ে সঠিক কাজটি করা, তারপরে হচ্ছে বিভিন্ন আইন আছে সেটি করা, এই যে এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলা, এটিও কিন্তু দেশপ্রেমের অংশ। দেশের ভালো হবার জন্য, দেশকে ভালো কিছু দেবার জন্য তুমি নিজেকে উন্নয়ন করা, শিক্ষা গ্রহণ করা, সেটি অনেক রকমের আছে, এটি কিন্তু দেশপ্রেমের অংশ। হ্যাঁ, তারপরে আরেকটি যেটি বিষয় থাকে যে তোমরা যখন আমি বলি যে অনেক কিছু করবে, তখন দেশের বাইরে গিয়েও যদি অনেক কিছু করো, তারপরেও দেশের কিছু করা, সেটাও কিন্তু অংশ। তোমরা জানো আমাদের বিশাল একটা জনগোষ্ঠী আমাদের দেশের বাইরে থাকে, তারা রেমিটেন্স পাঠায়, এটা কিন্তু তাদের দেশপ্রেমের অংশ। হয়তো তোমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে তারা তো নিজের পরিবারের উন্নতি করছে, তো নিজের পরিবারের উন্নতি করলেও কিন্তু আমাদের দেশের জিডিপি বাড়ছে। তোমরা আরেকজন লিখছো যে ইতিহাস ও ঐতিহ্য চর্চা, খুবই ভালো কথা। যে দেখো আমরা ওই যে অন্য সংস্কৃতির সাথে একাত্ম হয়ে যাই। হ্যাঁ, আমাদের কিন্তু অন্য সংস্কৃতি নিতে, ভালোটা নিতে কখনো অসুবিধা নেই, মানাও নেই, কিন্তু তার সাথে কি করব? আমাদেরটাকে অবশ্যই আপহোল্ড করব, আমাদেরটাকে পলিশ করব। আমি অন্যটা ভালোটা নিব, কিন্তু আমাদেরটা ভুলে যাব না, এটাও কিন্তু দেশপ্রেমের অংশ। আমি অনেক ভালো অন্য ভাষা বলতে পারি, সাথে সাথে বাংলা ভাষাটাও শুদ্ধভাবে বলতে পারি, এটিও কিন্তু আমার দেশপ্রেমের অংশ। আমাদের দেশকে অনেক বেশি। তারপর লিখছো অপচয় কমানো, খুবই ভালো। আরেকজন বলেছে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সাথে খুবই সুন্দর যায়, সেটা হলো ভোট প্রদান, অর্থাৎ সঠিক ব্যক্তিকে ভোট প্রদান করা। অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের প্রতিনিধি নির্বাচন, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যদি সঠিক প্রতিনিধি নির্বাচন করতে না পারো, তাহলে কিন্তু তোমার যে ম্যান্ডেট গুলা ছিল, তোমার যে আকাঙ্ক্ষা ছিল, সেগুলো কিন্তু বাস্তবায়িত হবে না, প্রতিধ্বনিত হবে না, এবং ভালোভাবে প্রতিধ্বনিত না হলে এটি বাস্তবায়িত। এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সঠিক প্রার্থীকে নির্বাচন করা। আরেকজন বলছো, তোমরা কি বলছো যে অপচয় কমানো, আরেকটা বলছো সত্য ন্যায়ের পথে চলা। অবশ্যই এটি শুধু আমাদের ব্যক্তিগত জীবনের জন্য উন্নয়ন তা কিন্তু না। সঠিক এবং ন্যায়ের পথে থাকলে যেমন তোমার সেলফ ডেভেলপমেন্ট হবে, সাথে সাথে তোমার কমিউনিটি ফিলিংসটা বা কমিউনিটি এঙ্গেজমেন্ট বাড়বে, কমিউনিটি ডেভেলপমেন্ট বাড়বে, কমিউনিটির সাথে তোমার ন্যাশনাল ডেভেলপমেন্ট বাড়বে, এবং দেশের জন্য ভালো হবে।
তাহলে এগুলাই মূলত আমরা এখন পর্যন্ত যদি আমরা তোমাদের বলি সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এই বিষয়টা চলে আসে। অর্থাৎ আমরা যেটি বলছিলাম, তোমরা একটু পরেই আমি হয়তো তোমাদের ক্লাস ওয়ার্ক বা হোমওয়ার্ক যেটি থাকবে এই টাইপেরই কিছু থাকবে, আমি একটা মাইন্ড ম্যাপ লিখতে দিব। আমরা এখানে যে বিষয়গুলো চলে আসছে সেগুলো সবগুলো অবশ্যই তোমরা লিখবে মাইন্ড ম্যাপে। এবং এখানে আমি একটু এই কমেন্ট সেকশনটাকে কাজে লাগালাম অর্থাৎ মাইন্ড ম্যাপটা করার জন্য। যে তুমি এখন খেয়াল করে দেখো যে আমরা যদি একটু প্রথম থেকে দেখি, যে তোমরা বলেছো ন্যায় ভাবে চলা, কর্তব্য পালন করা, তারপরে হচ্ছে ভোট প্রদান করা, অপচয় কমানো, ইতিহাস ও ঐতিহ্য চর্চা, ভোট দেয়া, আইন মানা, ভোট প্রদান, শিক্ষা গ্রহণ, কর প্রদান। তারপরে তোমরা বলছো যে যার অধিকার তাকে অধিকারটা দেয়া, নিজের কর্তব্য সম্পর্কে সচেতন হওয়াটাও কিন্তু তোমার একটা দেশপ্রেম, যে তুমি তোমারটা পাবে। আরেকটু আমি দেখি, তারপরে তোমরা বলছো যথাযথ দায়িত্ব পালন, নিজের দেশের জনগণকে ভালোবাসা, দেশের জনগণকে নিয়ে কাজ করা, নিজের ইতিহাস ঐতিহ্যকে চর্চা করা, মাতৃভূমির প্রতি ভালোবাসা, এবং আমাদের হিস্ট্রি যেটা আছে, সংস্কৃতি যেটা আছে সেটাকে লালন করা, পালন করা, এবং আমাদের সাহিত্য ভাষা এগুলার উন্নয়নে কাজ করা। এটি মূলত তাহলে আমরা দেশপ্রেম। তাহলে আমাদের ক্লাসে বা আমাদের স্লাইড শোতে এখন চলে যায়। তাহলে তোমরা সবাই দেখেছো যে তোমাদের ভিতরেই কিন্তু আমি যে কথাগুলো বলবো বা যে কথাগুলো আমাদের বলার, সেটি কিন্তু সম্পূর্ণটাই তোমাদের ভিতর থেকে চলে আসছে। তোমরা নিজেরাই বলে দিয়েছো যে আমরা দেশপ্রেম বলতে কি বোঝায়। এই মুহূর্তে দেশপ্রেম বলতে বোঝায় সবাই নিজের নিজের জায়গায় থাকা, নিজের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে বা সেফটি মেজার্স গুলা করে আমাদের যেই ওই যে বলছি যে সার্কেলটা ভেঙে দেয়া, সেই চক্রটা ভেঙে দেয়া, একজন পিছনে সরে এসে বা নিজের জায়গা থেকে একটু সরে সেই সবাইকে সুস্থ রাখা। এবং আমাদের অবস্থা তোমরা জানো যে আমরা চেষ্টা করছি এখান থেকে খুব দ্রুত বের হয়ে আসতে। তবে আমরা যদি এই সেফটি মেজারগুলো করি, এভাবে চলি, তাহলে আমাদের এই সমাজ জাতিটা রক্ষা পাবে এবং গোটা বিশ্ব রক্ষা পাবে। এটি কিন্তু অন্যতম একটি দেশপ্রেমের অংশ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এটি মূলত বলতে চেয়েছিলাম যে আমাদের এই যে লাস্ট ক্লাসগুলোর ভিতরে আমরা যেটা দেখছি যে আমরা যে সেই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে যখন একটি জাতি গঠন করলো, একটি স্বাধীন দেশ হলো, সেই দেশকে উন্নতির পথে নিয়ে যেতে হলে দেশপ্রেমটা দরকার। এবং আমি এই জায়গায় জাতি, জাতীয়তা এবং দেশপ্রেম নিয়ে একটু কথা বলছি। কি দরকার? সেই দেশপ্রেমটা দরকার। দেশপ্রেমটা কিভাবে দরকার সুপ্রিয় শিক্ষার্থী? সেটি হচ্ছে ওই যে বললাম, জাতিটা এক সময় যখন জাতীয়তাটা জাতিতে রূপান্তর করবে, সে যখন আরো বেশি এই যে আমরা উন্নয়নশীল থেকে মধ্যমায়ের দেশ হচ্ছে এবং আমরা খুবই প্ল্যান করে ফেলেছি আমাদের নিয়ার ফিউচারে আমরা উন্নত বিশ্ব হয়ে যাব। এই জায়গাটা পৌঁছানোর জন্য আমাদের যে বিষয়টি দরকার সেটি হলো দেশপ্রেম। সবার জায়গা থেকে আমরা নিজেদের কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করব এবং আমাদের দেশপ্রেমের পরিচয় দিব। এবং যেগুলো আমরা বললাম সেগুলা যদি আমরা দেখি, তাহলেই কিন্তু এক সময় আমাদের এই দেশ খুব শীঘ্রই উন্নত বিশ্ব হবে। এবং উন্নত বিশ্বের অংশীদার হলে আমাদের জীবনযাত্রার মানও বাড়বে, আমাদের গড় আয়ু বাড়বে, আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, আমরা পজিটিভ হব, আমরা আমাদের দেশের মানুষকে হেল্প করতে পারবো, আমাদের দেশের মানুষ হেল্প করার পরেও আমাদের গোটা বিশ্বের যারা নাগরিক আছে তাদেরকে হেল্প করতে পারবো। গোটা বিশ্বের ডেভেলপমেন্টের জন্য, এই প্ল্যানেটের ডেভেলপমেন্টের জন্য বা বেটারমেন্টের জন্য তখন আমরা কাজ করতে পারবো, গোটা মহাবিশ্বের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারবো। তাহলে এটি মূলত শুরু হয় কিন্তু আমাদের এই দেশপ্রেম দিয়ে। অর্থাৎ যে নিজের দেশকে ভালোবাসে না সে গোটা বিশ্বকে কেন ভালোবাসবে, যে নিজেকে ভালোবাসে না সে গোটা বিশ্বকে কেন ভালোবাসে। তাহলে আমরা এখানে খেয়াল করে দেখো যে আমরা নিশ্চয়ই দেখছি যে দেশপ্রেম বিষয়টি জাতীয়তার সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং সেই জন্য আমাদের এই চ্যাপ্টারে এটি বলা আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের লার্নিং আউটকাম নিয়ে কথা বললাম, এই পর্যন্ত তোমরা দেখেছো এবং আমরা চেষ্টা করলাম যে বিষয়গুলো তোমাদেরকে এখন মূল্যায়ন করতে দেয়া হচ্ছে, তোমাদের লিখতে দেয়া হচ্ছে, সেগুলো এর ভিতরে থাকবে। এবং আমি ক্লাসের তৃতীয় ভাগে আমরা এসে পৌঁছেছি, সেটি হচ্ছে ইভালুয়েশনটা। সেটা হচ্ছে খুবই মজার একটি ইভালুয়েশন। আমি যে সবসময় আমাদের ক্লাসের মধ্যে বা আমাদের সিভিক্স থেকেই আমি ইভালুয়েট করব এমনটা কিন্তু কথা নেই। আমরা কিন্তু এখানে দেখো একদম প্রথম যে গানটা শুনেছি, খুবই ফেমাস একটি বাংলা দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে একটি গান, ধন্য ধান্য পুষ্প ভরা। এই গানটির গীতিকার এবং সুরকারকে, এটি হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন। এবং হয়তো মনে হতে পারে যে আমি যেহেতু আজকে দেশপ্রেম পড়াচ্ছি, এটা তোমাদের জানা উচিত যে এই যে ভাষা সাহিত্য চর্চা বললাম, এই ভাষা সাহিত্য চর্চা মানেই হচ্ছে এই জিনিসগুলা কারা বলেছে, তারা কেমন ছিল সেটি জানা। তাহলে আমরা একটু কমেন্টসে দেখি তোমরা কে কে পারো এটি, একটু কমেন্টসটা দেখি আমরা।
যে আমাদের ইভালুয়েশনটা হচ্ছে আমরা প্রথমে যেটা দেশপ্রেমের একটি গান দিয়ে শুরু করলাম, সে দেশপ্রেমের এই সুন্দর গানটি কে লিখেছেন, তার গীতিকার এবং সুরকারকে। খুবই মজার এটি, কিন্তু তোমরা পরবর্তীতেও দেখবে যে এটা খুব কাজে দিবে আর কি। হ্যাঁ, এখন হয়তো এই ক্লাসে মনে হতে পারে 11, বাট আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ ইন ইন লং রান। তোমরা একটু লিখো তো তাহলে, আমরা যে প্রথমে যেটা গানটি শুনলাম, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটির গীতিকার এবং সুরকারকে। তোমরা, আমি জানি তোমরা অনেকেই জানো, তোমরা অনেকেই এটি জানো, এবং ফেমাস তিনি বাঙালি ছিলেন অনেক আগে, সেই 1800 মানে গত শতাব্দীর আগের শতাব্দীর মানুষ তিনি। হ্যাঁ, এবং সে সময় বিখ্যাত মানুষ ছিলেন তিনি। হ্যাঁ, তোমরা অনেকেই লিখছো এবং আমার খুবই ভালো লাগছে যে এত অ্যাডভান্স লার্নার তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে জানো। এটাই কিন্তু আমাদের, এই যে বললাম যে ভাষা সাহিত্য চর্চা, এবং এটি কি বললাম, এটি কিন্তু আমাদের দেশপ্রেমের অংশ। অর্থাৎ আমাদের ভাষা সাহিত্যকে আমরা জানবো, শুধু জানবো না, আমরা মানবো। হ্যাঁ, আমরা মনে নিব, হ্যাঁ, এবং মেনেও নিব। এটি কিন্তু আমাদের, এই যে বললাম দেশপ্রেম, তোমরা কিন্তু একটু আগেই বলেছ যে আমাদের ভাষা শিল্প সাহিত্যকে চর্চা করতে হবে, এবং এটি হচ্ছে আমাদের দেশপ্রেমের অংশ। তাহলে কিন্তু এটিও আমাদের একটি দেশপ্রেমের অংশ, আমরা যে ক্লাসে করছি, যে শুরুতে যেটি করলাম এবং সেটি সম্পর্কে আমরা জানি। তোমরা লিখছো খুবই সুন্দর এখানে যে দ্বিজেন্দ্রলাল রায়, তিনি ছিলেন বিখ্যাত এই গানের গীতিকার এবং সুরকার। তোমরা যারা এখানে আছো, তোমরা সবাই এখানে দেখো, এবং তোমরা এখানে গুগল করেও তার বিস্তারিত দেখে নিতে পারো, তাহলে এটি তোমাদের জন্য অনেক সুবিধা হবে। তো তোমরা অনেকেই লিখছো, এবং আমি যেটি বারবার তোমাদের বলি যে তোমরা এটি লিখবে। হ্যাঁ, তাতে তোমাদের পার্টিসিপেশনটা বাড়বে, ক্লাসে পার্টিসিপেশনটা বাড়বে এবং ক্লাসটা ভালো লাগবে। এবার আমরা দেখি আমাদের ক্লাসটা আবার। আমরা তাহলে এখানে কি দেখছিলাম, যে আমাদের ইভ্যালুয়েশনটা ছিল যে এটি কার, এটি নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। এটি ইভ্যালুয়েশন। এবং আরেকটু যদি তোমাদের আমি জিজ্ঞাসা করি যে জাতি এবং জাতীয়তার মধ্যে একটি একেবারে বৃহৎ বা একটু মোটা দাগে পার্থক্য আছে, সে পার্থক্যটা কি তোমরা নিশ্চয়ই জানো, এটি তোমরা বলবে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা তোমাদের একটু বাড়ির কাজ দেই। তোমরা সবাই বাড়িতেই আছো, বাড়ি থেকেই ক্লাস করছো, এবং আমার খুবই ভালো লাগে তোমাদের সাথে ক্লাসগুলো নিতে, কারণ তোমরা বাড়িতে থাকার পরেও আমি যে ক্লাসগুলো দেই, তোমরা অধিকাংশ জন গুগল ক্লাসরুমের মাধ্যমে সে হোমওয়ার্কগুলো সম্পন্ন করো, এবং তোমরা খুবই ভালো করো। এটি কিন্তু একটা ভালো লাগার বিষয় যে কোনো পরিস্থিতিই তোমাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখতে পারে না। তো সেই জায়গা থেকে আমাদের একটি তোমাদের জন্য হোমওয়ার্ক আছে, সেটা হচ্ছে দেশপ্রেম ধারণার উপর একটি মাইন্ড ম্যাপ তৈরি করবে। অর্থাৎ যে মাইন্ড ম্যাপটা তোমরা কমেন্ট সেকশনে লিখলে, সেটি তোমাদের এর আগে আমরা যেভাবে শিখিয়েছি, এবং তোমরা যদি কেউ এটি না জানো, তাহলে আমাদের পূর্ববর্তী ক্লাসে দেখো একটা মাইন্ড ম্যাপের ভিডিও দেওয়া আছে, যে মাইন্ড ম্যাপটা করতে হয় কিভাবে, সেটার 1 মিনিটের একটি ভিডিও আছে। তো সেইভাবে সেটি দেখে, বা এর আগেও তোমরা মাইন্ড ম্যাপ করেছো, তো সেই মাইন্ড ম্যাপ করে তোমরা একটি খাতায় মাইন্ড ম্যাপ দেশপ্রেম সামনে মিডিল ডে দেশপ্রেম লিখে, তার পাশে তোমাদের সেই বাবেলগুলা যেগুলো থাকবে, তোমাদের যে চিন্তাগুলো আসবে, সেই চিন্তাগুলোকে করে তোমরা সুন্দর করে সেটা পিডিএফ করে তোমাদের গুগল ক্লাসরুমে, আমাদের গুগল ক্লাসরুমে তোমরা অ্যাড হবে। এবং গুগল ক্লাসরুমে অ্যাড হওয়ার জন্য আমাদের প্রথমে যে ইমেল আইডিটা আছে, সেই আইডিতে তোমরা ইমেল আইডিতে মেল করলেই হয়ে যাবে, যারা এখন পর্যন্ত হওনি। তাহলে তোমাদের জন্য কাজটা আমি একটু এগিয়ে দিলাম, সেটা হচ্ছে আমাদের যে দেশপ্রেমের যে মাইন্ড ম্যাপটা আমরা করেছি, সেটি তোমাদের নোটবুকে করে সেটি আমাকে জমা দিবে। এটি হচ্ছে তোমাদের মাইন্ড ম্যাপ। এটি একেবারে ছোট কাজ, আমি জানি তোমরা এখন অ্যাসাইনমেন্ট করছো এবং সেটি নিয়ে তোমাদের বেশ ব্যস্ততা যাচ্ছে, তারপরেও সেই জন্য আমাদের বাড়ির কাজটা খুবই ছোট, যে তুমি 5 মিনিটের মধ্যে করে ফেলতে পারবে। এবং মাইন্ড ম্যাপের মূল বিষয়টাই হচ্ছে যে এখানে তোমাকে সবকিছু জেনে এসে করবে না, মানে তুমি বসে থেকে তোমার প্রিভিয়াস নলেজ যা বলে, তোমার ফিলিংস যা বলে, তোমার আন্ডারস্ট্যান্ডিং যা বলে, সেটি তুমি সেখানে লিখবে। সেই জন্য এখানে তোমার বাড়তি কিছু করা দরকার নেই, শুধু তোমার ব্রেন স্টর্মিংটা হবে। এটি হচ্ছে আমাদের তাহলে বাড়ির কাজ, তোমরা করে আজকের মধ্যে জমা দিয়ে দেবে। আমি হয়তো এই হোমওয়ার্কটা গুগল ক্লাসরুমে অ্যাড করে ফেলবো আজকের মধ্যেই, তোমরা সেখানে জমা দিয়ে দিবে। তাহলে এটি ছিল আমাদের মূলত আজকের ক্লাসের আলোচ্য বিষয়। এবং আজকের ক্লাসের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট, যেটি আমার বলতে ভালো লাগে, আমি বিশ্বাস করি হয়তো এই পার্টটি তোমাদেরও ভালো লাগে, যে আমরা একটু আমাদের বৃত্তের বাইরে গিয়ে চিন্তা করার চেষ্টা করি প্রতি ক্লাসেই। কারণ আমার খুব একটি ভালো লাগার একটি সেগমেন্ট এই ক্লাসের, আমি একেবারে শেষ পর্যন্ত ওয়েট করি যে এই কথাগুলো কখন বলবো। তো সেটি হচ্ছে থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আমরা চিন্তা করি যে আমাদের চিন্তা ভাবনাকে একটু পরিশীলিত করা, এই যে আজকে ক্লাসের ভিতরে ছিল
যে আমরা আমাদের দেশ জাতিকে কিভাবে আরো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরো কিভাবে ফস্টার করতে পারি, আরো বেশি উন্নয়ন করতে পারি। এর জন্য তোমাকেও তোমার আত্ম-উন্নয়নটা দরকার। এবং তোমরা খেয়াল করে দেখো যে আমরা গত ক্লাসেও বলেছিলাম একটি কথা, আজকেও সেই কথাটিই বলবো, যে আমাদের সবকিছু সুন্দর করার সাথে সাথে পৃথিবীটাকেও বাসযোগ্য করতে হবে। অর্থাৎ এই যে মহামারী অতিমারি আসছে, এগুলো কিন্তু আমাদের বায়োডাইভার্সিটি বা এগুলারও কিন্তু কোনো না কোনো একটা হয়তো লিঙ্ক আছে। তো আমরা একটি কবিতার কথা জানি যে পরবর্তী প্রজন্মকে এই পৃথিবীকে বাসযোগ্য করে দিয়ে যেতে হবে আমাদেরই। তো সেই জন্য আমরা কি করব? আমরা বলেছিলাম গত ক্লাসেও যে গাছ লাগানোর জন্য সর্বোত্তম সময় ছিল 20 বছর আগে। আর আরেকটি সর্বোত্তম সময় আছে, সেটি হচ্ছে ঠিক আজকেই। এখন বর্ষাকাল যাচ্ছে, এখন তোমরা কিন্তু এই কাজটি করে ফেলতে পারো এবং এটির জন্য বাইরে যেতে হবে এমন কোনো কারণ নেই। তোমরা কিন্তু চাইলেই সেটি করে ফেলতে পারো। এবং আমরা সবাই, আমরা জানো আমাদের কলেজ থেকে এটা আমরা উদ্বুদ্ধ করি, আমাদের বৃক্ষরোপণ অভিযান হয় এবং আমাদের বিভিন্ন আমাদের টিচার আছেন, আমাদের শিক্ষকরা আছেন যারা উদ্বুদ্ধ করেন। তো তোমরা কিন্তু, আমরাও সেটা বলতে চাই, তোমরা কিন্তু আজকেই একটি করে ফেলতে পারো, একটি গাছ লাগাতে পারো। এই গাছটি 20 বছর পরে একটি বাসযোগ্য পৃথিবী তোমার পরবর্তী প্রজন্মকে তোমার দিয়ে যাওয়ার জন্য সুবিধা করবে এবং তোমার জন্য সুবিধা হবে। কারণ আমরা সবকিছুই সঠিক করলাম, কিন্তু যদি পৃথিবীটা বাসযোগ্য না হয়, এভাবে অতিমারি যদি চলতে থাকে, এভাবে বায়োডাইভার্সিটি নষ্ট হওয়ার কারণে যদি আমরা বিপদে পড়তে থাকি, তাহলে আসলে আমাদের এত জৌলুস, এত উন্নয়ন আমরা উপভোগ করতে পারবো না। আর আমাদের সবকিছু থাকার পরেও যদি আমরা সেটা উপভোগ করতে না পারি, সেটি আমাদের জন্য কষ্টকর, সেটি আমাদের জন্য মনোবেদনার একটি কারণ হতে পারে। সেই জন্য আমরা বলছি যে এখন বর্ষাকাল যাচ্ছে, এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই ভাববে এবং একজন একটি করে হলেও যে কোনো গাছ তোমরা সেটা রোপণ করবে এবং সেটি তোমাদের জন্য ভালো হবে। এটি ছিল আমাদের মূলত একটু চিন্তা ভাবনা। এবং এর মাঝে তোমাদের বলে দেই যে আমরা বিগত ক্লাসগুলোতে বারবার বলেছি যে তোমরা কিভাবে আন্ডারগ্র্যাড বা পোস্ট গ্র্যাড স্টুডেন্টস হতে পারো, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বা বিশ্ব নাগরিকের সাথে সাথে বিশ্ব মানে শিক্ষার্থী হতে পারো। এটি নিয়ে কিন্তু অনেক বিষয় আছে। এটি মূলত তোমাদের আশাটা থাকুক এবং এটি নিয়ে তোমরা চিন্তা করতে থাকো। তবে তোমাদের ফার্স্ট যেটা কাজ ইন্টারমিডিয়েট অর এইচএসসি, সেটি নিয়ে একটু মনোযোগী হও এবং চোখ কান খোলা রাখো। এখন তোমরা টেকনোলজির যুগে বসবাস করো, তোমরা সামনে দেখবে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় সামনে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে তোমরা নিশ্চয়ই চোখ কান খোলা রাখলেই সবগুলা জানতে পারবে। এখন কোনো কিছুই চুপিসারে হয় না, সবকিছুই জানা যায়। তোমরা যদি চোখ কান খোলা রাখো, তাহলে তোমাদের আশা, তোমাদের আকাঙ্ক্ষা, তোমাদের ইচ্ছা নিশ্চয়ই তোমাদের পরিশ্রমের সাথে সাথে সফলতার মুখ দেখবে। তাহলে এটি ছিল আজকে আমাদের মূলত ক্লাস। এবং তোমাদের যদি এই ক্লাসের কোনো জিজ্ঞাসা থাকে, গুগল ক্লাসরুমে যোগাযোগ করবে অথবা আমাদেরকে মেল করবে। এবং আমরা একটা কথা বলি সবসময়, বি সো গুড দে কান্ট ইগনোর ইউ। এত ভালো হয়ে যাও যে মানুষ যেন তোমাকে কোনোভাবেই ইগনোর করতে না পারে। অর্থাৎ আমরা এটা বলি যে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। আর অ্যাজ এ স্টুডেন্ট ইউর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওয়ার্ক ইজ টু স্টাডি। সো দ্যাটস ওয়াই এত বেশি পড়ো যে কোনোভাবেই কেউ তোমাদের পেছনে ফেলে রাখতে না পারে। হ্যাঁ, পড়লে তোমার মনন বাড়বে, তোমার যোগ্যতা বাড়বে, সবকিছু বাড়বে। আশা করছি তোমাদের এই পড়া বা তোমাদের যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ, সেটি তোমরা করতে থাকবে। তোমাদের পড়ালেখার কলেবর অনেক বেশি হবে এবং তোমরা অনেক বেশি ভালো করবে। তোমরা সুস্থ থাকো, সবাই ভালো থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে। এবং আশা করছি আমরা খুব শীঘ্রই আবার তোমাদের সাথে মিলিত হয়ে এই যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের জানাশোনাগুলো আবার শেয়ার করব। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।